ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেই নতুন চ্যাপ্টারটা কি? রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স। তো চ্যাপ্টারের শুরুর আগে বলি, এই চ্যাপ্টারটা ফিজিক্যাল কেমিস্ট্রির একটি চ্যাপ্টার এবং আশা করব তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি নিশ্চিত দেখার পর তোমাদের এই যে আজকের যে পোরশন সেটা থেকে কোনো সমস্যা থাকবে না। তো আমরা আজকের আলোচনার বিষয়বস্তু তাহলে আমাদের কি রয়েছে? 1 নম্বর রাসায়নিক গতিবিদ্যা, 2 নম্বর বিক্রিয়ার হার এবং 3 নম্বর কি বিক্রিয়া হার সমীকরণ। তো প্রথমে আমরা সরাসরি আলোচনায় যাব রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স। তো রাসায়নিক গতিবিদ্যা যে আমরা পড়ব তার ডেফিনেশন কি, অর্থাৎ সংজ্ঞা কি? অ্যাকচুয়ালি রসায়নের যে শাখায় একটা রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার ক্রিয়া কৌশল কিংবা গতিবেগের উপর নির্ভরশীল বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়, রসায়নের এমন শাখাকেই বলে রাসায়নিক গতিবিদ্যা। অর্থাৎ chemical kinetics is a branch of a physical chemistry which deals with speed of a reaction, mechanism of a reaction. তো আমরা প্রথমে রাসায়নিক গতিবিদ্যা সম্পর্কে জানলাম। এবার আমরা কি আলোচনা করব? বিক্রিয়ার হার, অর্থাৎ রেট অফ এ রিয়াকশন। এই যে বিক্রিয়ার হার বা রেট, এটা কি, অর্থাৎ এর ডেফিনেশন কি? অ্যাকচুয়ালি প্রতি একক সময়ে অর্থাৎ পার ইউনিট টাইমে একটা রাসায়নিক বিক্রিয়া যতখানি সম্পূর্ণ হয় বা যতটুকু কমপ্লিট হয় তাকেই আমরা বলবো তার বিক্রিয়া হার। এই যে বিক্রিয়া হার বা রেট অফ এ রিয়াকশন, এই হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি, রেট। এই বিক্রিয়া হার আবার 2 ধরনের হয়। প্রথমে যাচ্ছি টাইপ 1। টাইপ 1-এ কি রয়েছে? বাংলায় বললে গড় বিক্রিয়া হার, ইংরেজিতে বললে এভারেজ রিয়াকশন রেট। এই যে এভারেজ রিয়াকশন রেট বা গড় বিক্রিয়া হার কি? এখন প্রশ্ন আসছে, এই গড় বিক্রিয়া হার বলতে বোঝায় না প্রতি একক সময়ে বিক্রিয়ক কিংবা বিক্রিয়াজাত গাঢ়ত্বের পরিবর্তন। অর্থাৎ এক কথায় বললে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক কিংবা বিক্রিয়াজাত গাঢ়ত্বের পরিবর্তন বাই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়। অর্থাৎ যদি আমরা একটা এক্সাম্পল নিই, অর্থাৎ আমরা সরাসরি এটাকে বোঝানোর জন্য একটি এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পলটা কি নিলাম আমরা? এ থেকে বি, এটি একটি বিক্রিয়া। এই যে এ থেকে বি, এই বিক্রিয়ায় আমরা বিক্রিয়ার গড় বিক্রিয়ার হার বা আর বের করব। এখন প্রশ্ন আসছে গাঢ়ত্বের পরিবর্তন। এখন গাঢ়ত্বের পরিবর্তন বলতে বিক্রিয়কের গাঢ়ত্ব হতে পারে, বিক্রিয়াজাতেরও গাঢ়ত্ব হতে পারে। অর্থাৎ পরিবর্তন বোঝানোর জন্য ডেল্টা, গাঢ়ত্ব হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ, আর বাই সময় হলো ডেল্টা টি। কিন্তু একটা মাইনাস সাইন আমাদের দিতে হবে। কেন দিতে হবে আসছি। বা যদি আমরা বিক্রিয়াজাতর সাপেক্ষে বের করি তাহলে ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি। এখন যে নেগেটিভ সাইন, এটা ইন্ডিকেট করছে সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পায়। অর্থাৎ উইথ ইনক্রিজিং টাইম কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট ডিক্রিজেস। কিন্তু বিক্রিয়াজাতর গাঢ়ত্ব সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় বলে সেই জন্য আমরা কি করছি, এটা পজিটিভ সাইন, এটাতে নেগেটিভ সাইন। তাহলে এই যে আমরা করলাম, একেই বলবো বিক্রিয়া হার, অর্থাৎ গড় বিক্রিয়া হার। তাহলে এই যে আমরা গড় বিক্রিয়া হার করলাম, অর্থাৎ আমরা করালাম কি টাইপ 1। এবারে আসছি আমরা কি টাইপ 2, অর্থাৎ তাৎক্ষণিক বিক্রিয়া হার। এই যে তাৎক্ষণিক বিক্রিয়া হার, ইংরেজিতে বললে ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট। তো তাৎক্ষণিক বিক্রিয়া হার, একে আমরা কি দিয়ে প্রকাশ করব? একেও কিন্তু আমরা আর দিয়ে প্রকাশ করব। তাহলে এটা আবার কি?
আসলে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হারকেই বলে তাৎক্ষণিক বিক্রিয়া হার। জেনে রাখো তোমরা, এটাই কিন্তু একটা বিক্রিয়ার প্রকৃত বিক্রিয়া হার। কেন বলছি? কারণ একটা রিয়াকশন যখন চলতে থাকে, আমরা টোটাল নয়, একটা যে কোনো মোমেন্টে আমরা একটা রিয়াকশনের হার যদি জানতে চাই, আর সেটাই হবে ওই রিয়াকশনের প্রকৃত হার। তার মানে এই যে তাৎক্ষণিক বিক্রিয়া হার, এটাই হলো একটা রিয়াকশনের প্রকৃত হার। তো তাৎক্ষণিক বিক্রিয়া হার বলতে গেলে, অর্থাৎ এটাকে যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? একটা এক্সাম্পল নিতে হবে। কিভাবে আমরা নিচ্ছি? ধরে নাও আগের মতো এক্সাম্পল সেম রাখলাম। তাহলে এখন কি করব? তাৎক্ষণিক বিক্রিয়া হার বোঝাতে গেলে, অর্থাৎ ওইটাকেই বোঝাচ্ছি খুব কম সময়ের জন্য, অর্থাৎ লিমিট দিয়ে। অর্থাৎ তাৎক্ষণিক বিক্রিয়া হার বললে তাহলে আমরা সেক্ষেত্রে এই বিক্রিয়াটাকে একটু শর্ট ফর্মে আমরা লিখব। কিভাবে লিখব দেখে নাও তোমরা। আর সমান লিমিট ডেল্টা টু টেন্ডস টু জিরো। কারণ আপত্তি থাকার কথা নয়, কারণ খুব কম সময়ের জন্য বের করছি। কম সময় বলতে ক্ষুদ্র টাইম, তাই ডেল্টা টেন্ডস টু জিরো। তখন কি আসবে? ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি। কিংবা যদি আমরা বি এর সাপেক্ষে বের করি, তাহলে একই রকম আসবে লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি। তাহলে একে যদি আমরা মডিফাই করি, তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস ডেরিভেটিভ অফ কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি, অর্থাৎ ডিটি। অর্থাৎ বিকে জাত হলে কি লিখবো? ডি কনসেন্ট্রেশন অফ বি বাই ডিটি। তাহলে এই যে ডেল্টার পরিবর্তে ডেরিভেটিভ ইউজ করলাম, কারণ তোমরা ম্যাথে জানো যে ডেরিভেটিভটা খুব স্মল স্কেলের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ যেহেতু আমরা একটা খুব তাৎক্ষণিক একটা নির্দিষ্ট মোমেন্টে বিক্রিয়ার হার জানতে চাইছি, তাই কম সময়, আর সেই কারণের জন্যই আমরা ডেল্টার জায়গায় ডেরিভেটিভ ইউজ করলাম। তাহলে এই যে ব্যবহার করলাম, একেই বলবো আমরা কিন্তু তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাহলে মাইনাস সাইন বিক্রিয়কের জন্য। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার একটা রাসায়নিক বিক্রিয়ায় যদি অনেকগুলো বিক্রিয়ক থাকে কিংবা অনেকগুলো বিক্রিয়া জাত থাকে, তখন কি করে বিক্রিয়া হার বের করব? সেক্ষেত্রে কি প্রত্যেকটা বিক্রিয়ক না কোনো একজনের সাপেক্ষে? এইরকম এই জিনিসটা বোঝার জন্য, অর্থাৎ এটাকে একটু সরলীকরণের জন্য আমরা আরও একটা এক্সাম্পল দিচ্ছি। তবে তার আগে একটু বলি, একটা রাসায়নিক বিক্রিয়ায় যতগুলো পার্টিসিপেন্ট থাকবে, অর্থাৎ বিক্রিয়ক কিংবা যতগুলো বিক্রিয়া জাত হবে, সকলের সাপেক্ষেই কিন্তু বিক্রিয়া হার নির্ধারণ করা যায়। তবে আমাদের এই কথাটা মনে রাখতেই হবে, বিক্রিয়ক হলে কিন্তু মাইনাস সাইন, আর বিক্রিয়া জাত হলে প্লাস সাইন। তাহলে বিক্রিয়ক যদি একাধিক থাকে, সকলের বেলায় মাইনাস সাইন বসবে। তাহলে এবার আমরা যাচ্ছি, এর জন্য আমাদের এক্সট্রা কিছু এক্সাম্পল আমরা করব। অর্থাৎ এই বিক্রিয়াটাকে আমরা পরিবর্তন করছি কি না, আমরা এ বি না নিয়ে একটু বিক্রিয়াটাকে অন্যভাবে নিচ্ছি। তবে সবই কিন্তু আমরা কি করছি না, তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাৎক্ষণিক তাহলে যদি বিক্রিয়াটা আমরা এ থেকে বি না নিয়ে 2a থেকে বি নেই, স্যার 2টা কি ব্যালেন্স করার জন্য 2 আসতেই পারে, কখনো দুটো বিক্রিয়া হতে পারে। আমরা প্রথমত আপাতত একটা বিক্রিয়া নিচ্ছি, শুধুমাত্র ব্যালেন্সটা অন্যভাবে নিচ্ছি। তখন বিক্রিয়ার হার কিরকম আসবে? আর সমান মাইনাস 1/2 ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইকুয়াল টু ডেরিভেটিভ কনসেন্ট্রেশন অফ বি বাই ডিটি। মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে স্যার এই হাফটা কি করে এলো? অবশ্যই দেখো, একটা কথা মনে রাখো, যখন আমি আগের এক্সাম্পলে করিয়েছিলাম সেখানে এ থেকে বি ছিল, কিন্তু মনে রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু সামনে কোনো সংখ্যা ছিল না। কিন্তু এখানে বিক্রিয়াটা আমরা ব্যালেন্সে দেখতেই পাচ্ছি যে হারে আগেরটার ক্ষেত্রে যে হারে এ বিয়োজিত হচ্ছিল, সেই হারে বি তৈরি হচ্ছিল। অর্থাৎ দুই হারকে সমান করার জন্যই প্রবলেমটা হয়নি। কিন্তু এক্ষেত্রে 2ab, তার মানে দ্বিগুণ হারে এ বিয়োজিত হবে, একগুণ হারে বি তৈরি হবে। তাহলে যেহেতু এটা দ্বিগুণ হারে বিয়োজিত হচ্ছে, অর্থাৎ তাই দুটো হারকে সমান করার জন্য তাই আমরা 2 দিয়ে ভাগ করেছি। তাহলে আমাদের দুই ক্ষেত্রে হারটা কি হলো? সমান হয়ে গেল। সে তার মানে বিক্রিয়ক বিক্রিয়া যত যেই থাকুক না কেন, সকলের সাপেক্ষে আমরা এটাকে বের করতে পারবো। এখন প্রশ্ন, স্যার তাহলে এখানে যদি 3 থাকতো কি হতো? তখন কিন্তু আমরা 3 গুণ হারে এ এর বিয়োজিত হওয়ার হার আর 1 গুণ হারে তৈরি হয়, সেক্ষেত্রে 1/3 করতাম। তার মানে তোমাদের মনে রাখার সুবিধাতে একটা বলতেই পারি, এখানে যে সংখ্যাটা থাকবে 1/, সেটা লিখলেই হয়ে গেল। তাহলে আমরা বিক্রিয়া হার সহজে লিখতে পারি, তাহলে যে কোনো বিক্রিয়কের সাপেক্ষে। তো
তাহলে আমরা যদি এক্সাম্পলটা এইরকম না নিয়ে অর্থাৎ আমরা অন্য একটি এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পলটা যদি এমন আকারের হয় 2a প্লাস 3b থেকে 4c হলো, সেক্ষেত্রে কি হবে না r সমান মাইনাস হাফ d concentration of a by dt equal to minus 1/3 d concentration of b by dt equal to 1/4 d concentration of c by dt। তারপরে এই যে আমরা পাচ্ছি বিক্রিয়া হার, তাহলে এটা পাচ্ছি, তোমরা একটু ফলো করো, মাইনাস গুলো বসাচ্ছি বিক্রিয়কের ক্ষেত্রে, প্লাসটা বিক্রিয়াজাত সংখ্যাগুলো। তাহলে আমরা যেভাবে একটা রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলেও আমরা বিক্রিয়া হার সহজে প্রত্যেকের সাপেক্ষেই আমরা নির্ধারণ করতে পারি। তাহলে এই গেল আমাদের বিক্রিয়া হার। তাহলে আমরা যে বিক্রিয়া হারটা করলাম মূলত তাৎক্ষণিক বিক্রিয়া হার, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন বা তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাহলে এই গেল বিক্রিয়া হার। এবার আমরা কি আলোচনা করব না বিক্রিয়া হারের একক অর্থাৎ ইউনিট নিয়ে আমরা আলোচনা করব। এই যে একক বা ইউনিট, এই ইউনিট বার করতে গেলে তোমরা ফলো করে দেখেছো প্রতি ক্ষেত্রে লবে বসছে বিক্রিয়কের গাঢ়ত্ব বা বিক্রিয়াজাতর গাঢ়ত্ব, নিচের সময়। তার মানে আমরা যদি সংক্ষেপে লিখি যে এই বিক্রিয়া হারের বেলায় একক কি হবে, তাহলে দেখলে এক্ষুনি সংক্ষেপে বোঝা যাচ্ছে যে যদি এদের সংক্ষেপে আমরা ইউনিটটা লিখি তাহলে ইউনিটটা দাঁড়াচ্ছে কি না গাঢ়ত্বের পরিবর্তন ওপরে বসছে আর নিচে বসছে টাইম বা সময়। তার মানে গাঢ়ত্বের একক বা সময়ের একক। এক কথায় বললে গাঢ়ত্বের একক কি হয় না মোল পার লিটার, আর নিচে থাকছে সময়টা যদি সেকেন্ডে হয় তো সেকেন্ড। এক কথায় তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে এই যে পেলাম এটাই হলো বিক্রিয়া হারের একক। তার মানে এক কথায় দাঁড়াচ্ছে গাঢ়ত্বের একক বাই সময়ের একক। এবার একটা প্রশ্ন থাকছে, স্যার অনেক সময় তো অনেক বিক্রিয়ক বা বিক্রিয়াজাতকে দেখা যায় গ্যাসীয় অবস্থায়। গ্যাসীয় অবস্থায় আমরা 11 পেয়েছি যে গাঢ়ত্বের পরিবর্তনকে অনেক সময় আংশিক চাপ বা পার্সিয়াল প্রেসার দিয়ে প্রকাশ করি। তাহলে সেক্ষেত্রে যদি অবশ্যই তাহলে সেক্ষেত্রে যদি এককটা এটিএম হয়, অর্থাৎ আমরা তাহলে সেক্ষেত্রে কি পাবো না গাঢ়ত্বটা মোলের বা লিটারের পরিবর্তে যদি এটিএম হয় তাহলে উপরে লবে বসবে এটিএম, নিচে কিন্তু বসবে সময়টা সেকেন্ডে, তাহলে একক হবে এটিএম সেকেন্ড ইনভার্স। তাহলে এই গেল আমাদের গাঢ়ত্বের মানে বিক্রিয়া হারের একক। তাহলে আমরা যেটা করলাম বিক্রিয়া হারের একক। এবারে আমরা আসবো কি বিক্রিয়া হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য রেট অফ এ রিঅ্যাকশন বা রিঅ্যাকশন রেট। অর্থাৎ ফ্যাক্টরস অর্থাৎ কি কি প্রভাবকারী বিষয়সমূহ যা কিনা নির্ভর করবে বিক্রিয়ার হার। এই যেটা রাসায়নিক বিক্রিয়া হার মূলত 4টি বিষয়ের উপর নির্ভর করে। অনেকগুলো হয়, আমরা মেন 4টি নিয়ে আলোচনা করছি। তো প্রথমে যাচ্ছি যে প্রভাবকারী বিষয়সমূহ। এই প্রভাবকারী যে বিষয়সমূহ এটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে থাকছে কি না 1 নম্বর, অর্থাৎ যে অংশটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই যে 1 নম্বরে কি থাকছে অর্থাৎ প্রভাবকারী বিষয়সমূহের মধ্যে আমরা ফার্স্ট পাচ্ছি একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম যেটা নির্ভর করবে কার উপর না বিক্রিয়কগুলির গাঢ়ত্বের উপর। অবশ্যই, কারণ বিক্রিয়কের গাঢ়ত্বের উপরই তো বিক্রিয়ার হার নির্ভর করে। মনে রাখতে হবে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি আমরা বেশি করি তাহলে সেক্ষেত্রে কি আসবে, তাহলে 1 নম্বরে আমরা পেলাম বিক্রিয়কের গাঢ়ত্ব। এই বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করবে 1 নম্বর। কারণ এক্ষুনি যেটা বললাম যে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি বেশি হয় তাহলে বিক্রিয়কের হার অবশ্যই অবভিয়াসলি বেশি হবে। তাহলে নাম্বার 1। নাম্বার 2 কি না বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এই কথাটা মনে রাখো তোমরা, পৃষ্ঠতল তার মানে একটা বিক্রিয়ককে যত আমরা ডাস্ট করে দেব, যত আমরা ওকে গুঁড়ো করে ফেলবো, তত তাদের এরিয়া বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া যেটাকে বলি আমরা, তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রফলে বৃদ্ধি পেলে কি হবে, তাদের মধ্যে যে চান্স অফ কলিশন বা সংঘর্ষ বাড়বে, ফলে বিক্রিয়ার হার অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। তার মানে আমরা পাবো কি বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে সংক্ষেপে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। 3 নম্বর যাচ্ছি আমরা কি অর্থাৎ কিসের উপর নির্ভর করবে, অবশ্যই যেটা আমরা বলবো উষ্ণতার উপর, টেম্পারেচারের উপর। কারণ একটা রাসায়নিক বিক্রিয়া ধরে নাও তাপ মৌজি হচ্ছে,
তাহলে তাপমচি মানে সেক্ষেত্রে যদি আমরা উষ্ণতা বাড়াই বিক্রিয়ার হারটা অবশ্যই বাড়বে। তার মানে থার্ড পয়েন্ট হলো টেম্পারেচার বা উষ্ণতা, এই উষ্ণতার উপর অবশ্যই নির্ভরশীল হবে। এবার চতুর্থ পয়েন্টে কি আছে না ক্যাটালিস্ট মানে অনুঘটক। কারণ একটা রাসায়নিক বিক্রিয়া তোমরা জানো যে অনুঘটক সম্পর্কে, কারণ অনুঘটক একটা রাসায়নিক বিক্রিয়া সরাসরি অংশগ্রহণ করে না, কিন্তু অনুঘটক উপস্থিত থাকলেও বিক্রিয়ার হারকে সে ত্বরান্বিত বা মন্দীভূত করে। যদি ধরে নাও না ধনাত্মক অনুঘটক, তাহলে সে রাসায়নিক বিক্রিয়ার হারকে কি করবে বাড়াবে। তার মানে এই যে বাড়াবে বা আবার ও কোনো ক্ষেত্রে কমাতে পারে, সেটা যদি নেগেটিভ অনুঘটক হয়, তার মানে অনুঘটকের ওপরও আমরা বলতে পারি একটা রাসায়নিক বিক্রিয়া নির্ভর করে। তাহলে এই যে আমরা পয়েন্টগুলো পেলাম মূলত যার উপরে বিক্রিয়ার হার নির্ভর করে। তাহলে দেখে নাও তোমরা কিন্তু এই যে পোর্শনটা শিখলে, আশা করছি তোমাদের এই পোর্শনে কোনো সমস্যা নেই। তোমরা চেষ্টা করবে পুরোটাকে একবার দেখার, তাহলে কি তোমাদের দেখা যে হওয়ার পর টোটাল যে বুঝলে কতটা, তার উপরে আমি যে কোশ্চেন দুটো এক্ষুনি দেবো সেই দুটো কোশ্চেন তোমরা রেডি করতে পারবে। তাহলে তোমরা নিজেরাও কনফিডেন্স বাড়বে, না আমরা যে ভিডিওটা স্যার দেখলাম তারপর আমরা উত্তরগুলো করতে পারছি, তার মানে আমাদের শেখাটা ঠিকঠাক দিকেই এগোচ্ছে। তাহলে আমরা কি করবো এখন যাব কোশ্চেন। কিন্তু এই দুটো যেহেতু এমসিকিউ কোশ্চেন, তাই তোমাদের কি করতে হবে খাতা বের করে এমসিকিউ দুটো কোশ্চেন লিখে ফেলতে হবে। কোশ্চেন নাম্বার 1, বিক্রিয়া হারের একক হলো অপশন এ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, অপশন বি মোল লিটার ইনভার্স সেকেন্ড, অপশন সি মোল লিটার সেকেন্ড ইনভার্স, অপশন ডি কোনোটি নয়। নেক্সট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 2, বিক্রিয়ার হার কোন বিষয়ের উপর নির্ভর করে। অপশন এ বিক্রিয়কের গাঢ়ত্ব, অপশন বি উষ্ণতা, অপশন সি অনুঘটক, অপশন ডি সবকটি। এবারে আমরা যাচ্ছি নেক্সট পোর্শন। নেক্সট পোর্শনটা কি না বিক্রিয়া হার সমীকরণ। এই যে বিক্রিয়া হার সমীকরণ অর্থাৎ রিঅ্যাকশন ইকুয়েশন বা এক কথায় বললে রেট ইকুয়েশন অফ এ রিঅ্যাকশন। এই যে রেট ইকুয়েশন বা বিক্রিয়া হার সমীকরণ আমরা কিভাবে নির্ধারণ করব। দেখো আমি আবার বলছি, কিন্তু এই পোর্শনটা করতে গেলে তোমাদের 11-এর একটা পার্ট আমাদের কাজে লাগবে। কোন পোর্শনটা তোমরা গেস করতে পারছো না কিনা আমি জানি না, বললে হয়তো বুঝতে পারবে। চ্যাপ্টারটা হলো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা। সেখানে কোন পোর্শনটা কাজে লাগবে আমাদের ভরক্রিয়ার সূত্র, ল অফ মাস অ্যাকশন। এই যে ভরক্রিয়ার সূত্র বা ল অফ মাস অ্যাকশন এটা আমাদের কাজে লাগবে ওটাকে। আর আমরা যে একটু আগে শিখলাম বিক্রিয়ার হার, এই দুটোকে কাজে লেগেই আমরা বের করব। তাহলে আমরা চলে যাচ্ছি এই বিক্রিয়া হার সমীকরণটাকে বোঝার জন্য। কিন্তু এটাকে বুঝতে গেলে আমাদের প্রথম কি করতে হবে একটা এক্সাম্পল নিতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, আমি আমার মতো করে এক্সাম্পল নিচ্ছি এবং পরে আমি তার অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। তোমরা বাড়িতে কিছু অ্যাপ্লিকেশন করবে, তাহলেই হয়ে গেল। তো চলো আমরা শিখি নতুন পোর্শনটা। তার জন্য একটা কি করব, আমরা একটা বিক্রিয়া নেব অর্থাৎ এক্সাম্পল নেব। এ প্লাস বি বিক্রিয়া করে হলো কি উৎপন্ন সি। এই যে সি উৎপন্ন হলো, তাহলে যদি আমরা 11-এর ভরক্রিয়ার সূত্র প্রয়োগ করি তাহলে বিক্রিয়ার হার কি হবে না বিক্রিয়ার হার সমান 11-এ পেয়েছ কে, যদি ইকুয়াল দিয়ে করো যদি সমানুপাতিক করো তাহলে আসবে আর ভ্যারিজার্স কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। কি করে করলাম মনে করার চেষ্টা করো। সংক্ষেপে বলছি, কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়ার হার প্রত্যেকটি বিক্রিয়কের গুণফলের সমানুপাতিক হয়। ব্যাস, তাহলে দেখে না এখানে যে দুটো বিক্রিয়ক, তাহলে প্রত্যেকটা সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। আর একে সমান করতে গেলে কি দিতে হবে একটা ধ্রুবক, সেই ধ্রুবকটাকে বলা হয় কে, এবং যাকে বলবো আমরা এটি একটি সমানুপাতিক ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট। এ তো গেল কে, পরে আসছি আমরা এই সম্পর্কে বলবো। তাহলে এটা আমরা 1 নম্বর ইকুয়েশন পেলাম। আবার আজকেই শিখলাম আমরা একটু আগে কি এটা যদি একটা রাসায়নিক বিক্রিয়া হয় তাহলে বিক্রিয়া হারের সংজ্ঞা থেকে আমরা পাই আর সমান
যদি এর সাপেক্ষে করি মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইকুয়াল টু মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ বি বাই ডিটি ইকুয়াল টু ডি কনসেন্ট্রেশন অফ সি বাই ডিটি। তাহলে এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই আর ওটাকে যদি 1 নম্বর দিই, তাহলে দুটোর ক্ষেত্রে বিক্রিয়া হার একসঙ্গে করলে আমরা যে সম্পর্কটা পাই সেটা হলো আর সমান মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইকুয়াল টু মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ বি বাই ডিটি ইকুয়াল টু ডি কনসেন্ট্রেশন অফ সি বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। তাহলে এই যে পেলাম একেই বলবো হার সমীকরণ বা রেট ইকুয়েশন। এখন প্রশ্ন আসছে এই রেট ইকুয়েশন একটা এক্সাম্পল করলেন স্যার, ভ্যারাইটিস এক্সাম্পল যদি দিই সেক্ষেত্রে কি রেট ইকুয়েশন কি হবে? তোমরাই করবে, আমি বলে লিখবো, তোমরাই করবে। তাহলে কি হবে? জিনিসটা ইজি হবে। তাহলে আমরা যাচ্ছি নেক্সট এক্সাম্পল, অর্থাৎ অন্য একটি এক্সাম্পল আমরা নিচ্ছি। কি এক্সাম্পল নিচ্ছি আমরা? আমরা যে এক্সাম্পলটা নিলাম সেটা ধরে নাও 2a থেকে b, একদম সহজ এক্সাম্পল। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি হার সমীকরণ তোমাদের বানাতে বলে তাহলে কি করবে? আর সমান মাইনাস হাফ ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইকুয়াল টু ডি কনসেন্ট্রেশন অফ বি বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ এর স্কোয়ার। আর কিছু বোধহয় থাকবে না, কারণ সেখানে পেয়েছো কেবলমাত্র বিক্রিয়কের উপর নির্ভর করে, ভরকের সূত্র থেকে পাই। তাহলে এই গেল আমাদের হার সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু হাফটা কেন আসছে বলেছে, এখানে স্কোয়ার কেন 11-এ জানো, সেখান থেকেই পেলে। তাহলে এক্সাম্পল যদি আমরা এটা না নিই, অন্য একটা এক্সাম্পল নিই। সাপোজ আমরা নিলাম 2a প্লাস 3b, সেখান থেকে হলো 4c। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি তোমাদের বলে হার সমীকরণ, তাহলে তোমরাই করে নাও। আর সমান হাফ ডি কনসেন্ট্রেশন অফ এ by dt equal to minus 1/3 d concentration of b by dt equal to 1/4 d concentration of c by dt equal to k into concentration of a into concentration of b, a এর স্কয়ার b এর কিউব। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এইখানে যে 2 আর 3 এটা আমরা বসিয়ে দিচ্ছি এই মুহূর্তে ঠিক আছে, কারণ এটা নিয়ে ডিটেলস আমরা পরে আসবো যখন আমাদের একটা রাসায়নিক বিজ্ঞান ক্রম বা আণবিকতা ইত্যাদি আসবে নতুন পোর্শন, তখন আমরা জানবো। তখন এখানে আপাতত এখন ধরে নাও যে এখানে যা থাকছে তোমরা করছি, কিন্তু এটা কেন করা যায়, করলাম কি বৃত্তান্ত, এই নিয়ে ডিটেলস আমরা পরে আসবো। তো এখন আমরা যা থাকবে এটাই, এবং ধরে নাও বিক্রিয়াটি একটি ধাপে হয়, ওটাই হলো তার ধীর গতি সম্পন্ন। এই কথাটা শুধু রাখো মনে, পরে এটা নিয়ে ডিটেলস আমরা আসবো। এবারে যদি আমরা বিক্রিয়াটা এটা না নিয়ে আমরা অন্য একটি এক্সাম্পল নিতাম, সেক্ষেত্রে বিক্রিয়া হারটা কিভাবে আসতো? তাহলে আমরা একটা নিউ এক্সাম্পলে যাচ্ছি। সেই এক্সাম্পলটা কি নিচ্ছি? আমি আমার পছন্দের মতো নিচ্ছি। তো ধরে নাও এ এ একটি বিক্রিয়া, বি বি বিক্রিয়া করে সি সি এবং ডি ডি উৎপন্ন করবে। এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি বিক্রিয়া, ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল ডি হলো বিক্রিয়াজাত, আর স্মল এ স্মল বি এগুলো হচ্ছে ব্যালেন্স করার জন্য যে ফ্যাক্টরগুলো বসে সেটাই। তাহলে এক্ষেত্রে বিক্রিয়া হার আর সমান -1/a ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইকুয়াল টু -1/b ডি কনসেন্ট্রেশন অফ বি বাই ডিটি ইকুয়াল টু 1/c ডি কনসেন্ট্রেশন অফ সি বাই ডিটি ইকুয়াল টু 1/d d concentration of d by dt। তাহলে এই যে পেলাম এটা একটা বিক্রিয়া হার। তাহলে আমি যেটা করলাম এখন স্যার এরকম শিখে কি লাভ? অবশ্যই। তাহলে আমরা কি করব, আমাদের যে কোনো ক্ষেত্রে যদি কোনো কারণে তোমাকে বলে যে এ এর সাপেক্ষে বিক্রিয়া হার বের করো, তো তুমি চাইলে এটা করতে পারো, এবং ইকুয়াল দিয়ে কিন্তু এর পাশের পোর্শনটা যেমন লিখতে হয় কে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। তার মানে এই যেটা আমরা লিখলাম এটাই হলো বিক্রিয়া হার সমীকরণ কমপ্লিট, এবং বিক্রিয়ক বলে মাইনাস দিয়েছি, বিক্রিয়াজাত বলে প্লাস দিয়েছি, যেমন তোমাদের শিখালাম সেভাবেই তোমরা শিখলে এবং এইভাবেই তোমরা করতে পারবে। কিন্তু প্রশ্ন যেটা বলছিলাম আমি যে আমরা এটা শিখে কি করব, আমরা
যে কোনো একটা মুহূর্তে যে কোনো একজনের সাপেক্ষে বিক্রিয়ার হার আমরা বের করতে পারবো। যদি এটার হার দেওয়া থাকে, এটার হার জানতে চাই, এমন করতে পারবো, কিংবা এটার দেওয়া আছে, এটা জানতে চাইছি, এর সাপেক্ষে তখন বের করতে পারবো। সব ক্ষেত্রে আমরা বের করতে পারবো, এবং কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে আমরা বের করতে পারবো। তাহলে এই যে আমরা বিক্রিয়া হার সমীকরণ শিখলাম, এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং যার উপর ডিপেন্ড করে পরের স্টেপটা রয়ে যাচ্ছে। তার মানে যখন আমরা এই ভিডিওটার পরে নেক্সট ভিডিওর জন্য তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। কেন? কারণ এটা শেখার পর এটাকে অ্যাপ্লিকেশন করবো, একে কীভাবে কাজে লাগাবো পরের ভিডিওগুলো পাবো। একটু একটু করে তোমরা ধৈর্য ধরবে, চেষ্টা করবো ভিডিওগুলো দেওয়ার, এবং তোমরা কি করবে, একটু একটু করে সিলেবাসটা তোমাদের এগোতে শুরু করবে, এবং যদি পুরো কমপ্লিট করো তাহলে পরপর স্টেপগুলো বুঝতেও পারবে। তো এখন আমাদের কাজ হবে এর উপরে কিছু কোশ্চেন, কিন্তু কোশ্চেনের সেই একই সমস্যায় দুটো কোশ্চেন এমসিকিউ, এবং যার উত্তর তোমরা কমেন্টে দেবে। তাহলে আমরা চলে যাই সরাসরি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, প্রকৃত বিক্রিয়া হার বলতে বোঝায় অপশান এ গড় বিক্রিয়া হার, অপশান বি তাৎক্ষণিক বিক্রিয়া হার, অপশান সি উভয়, অপশান ডি কোনোটি নয়। নেক্সট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 4, এ টু বি বিক্রিয়ায় 0.2 মিনিট পর এ এর গাঢ়ত্ব 0.12 মোলার হলে বিক্রিয়ার হার মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্সে কত হবে? অপশান এ 0.1, অপশান বি 1.0, অপশান সি 0.01, অপশান ডি 0.001। আশা করছি তোমরা সবাই উত্তরগুলো আমাকে কমেন্টে দ্রুত সম্ভব ভিডিওটা দেখার পর দেবে, এবং তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব ইত্যাদি করবে।